সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের পর বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারে 212 টাকা বৃদ্ধি। ভিজিট ভিসায় হজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য, সর্বোচ্চ 20,000 রিয়াল জরিমানার বিধান। সিরিজের টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাড়ল এলপি গ্যাসের মূল্য। এখন 12 কেজি সিলিন্ডারের জন্য গুনতে হবে অতিরিক্ত 212 টাকা। ফলে প্রতিটি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে 1940 টাকা। আজ নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপি গ্যাসের দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা। তখন 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল 1728 টাকা। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল বা অকটেন। দাম বাড়ানোর পরও একই চিত্র রাজধানীর পাম্পগুলোতে। দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চালকরা। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গন্তব্যে পৌঁছানোর তাড়না ছাপিয়ে এখন বড় চিন্তা, পাম্পে তেল মিলবে তো। রাজধানীর প্রায় প্রতিটি জ্বালানি বিক্রয় কেন্দ্রের চিত্র এখন এটি। সারি সারি যানবাহন দাঁড়িয়ে আছে মাইলের পর মাইল, কিন্তু বেশিরভাগ পাম্পের সামনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। এদিকে আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দেশে রোববার থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন করে ডিজেল 115 টাকা, কেরোসিন 130 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। হুট করে এত 20 টাকা বাড়ানো, এটা সমীচীন হয় নাই। দাম বাড়লেও আমার যেটা মনে হয় বাংলাদেশে গাড়ি চলবে, দাম না বাড়াইলেও গাড়ি চলবে। গভর্নমেন্ট বাড়াইছে, এটা গভর্নমেন্ট ভালো বোঝে। আমাদের জনগণ যদি আমাদের তেল কিনা চলতে হবে, এটা কোনো পকেট খালি করতে হবে এটাই। আজকে শুনতেছি 20 টাকা করে লিটারে বাড়াইছে, কিন্তু সিরিয়াল কমেনি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, যার প্রভাব পড়ছে পকেটেও। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্প কর্তৃপক্ষ সীমিত পরিসরে তেল দিচ্ছে, আবার অনেকে পাম্প সাময়িক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আমাদের চাহিদা মতো দেখ, আমরা ব্যাপক বেশি, আমরা তো ডিলার, কমিশনের ব্যবসা। আমরা যত বিক্রি করব ততই আমাদের কমিশন আসবে। আমরা বিক্রি করতে পারতেছি না, আমাদের কমিশনও আসতেছে না। কিন্তু কেন এই সংকট? সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতায় ব্যাহত হচ্ছে জ্বালানি আমদানি। মজুদ কমে আসায় সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বিশাল ঘাটতি। সরকারের পক্ষ থেকে আশ্বাসের বাণী শোনানো হলেও রাজপথের দৃশ্য ভিন্ন। জ্বালানির সংকটের প্রেক্ষাপটে সরকারের সবচেয়ে যেটা বড় দায়িত্ব ছিল, প্রথমত জনগণকে এই যুদ্ধের অবস্থা এবং জ্বালানি যে চালানগুলো আসতেছে তার রোড এবং বাস্তবতাকে পরিষ্কারভাবে তুলে ধরা। বাংলাদেশের যে আমদানি নির্ভর জ্বালানি যেহেতু আমাদের সম্পূর্ণ, এই জায়গাতে খুব দ্রুততার সাথে নবায়নযোগ্য জ্বালানির দিকে আসলে ধাবিত হতে হবে। এছাড়া কোনো বিকল্প এই দেশের জন্য নাই, কোনো বিকল্প আপনার এনার্জি সিকিউরিটির জন্য বাংলাদেশে নেই। জ্বালানি তেলের এই সংকট কেবল পরিবহনে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও। নতুন করে দাম বৃদ্ধি করায় এর প্রভাব আরও প্রকট হবে। এখন সাধারণ মানুষ তাকিয়ে আছে কার্যকর সমাধানের দিকে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট সহসাই কাটছে না, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1197 জন। এছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা 165। গত 15 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3443 জন, আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 23606 জন। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ সবখানে বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা।
চিকিৎসকরা বলছেন দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও আক্রান্তদের বড় অংশ চিকিৎসার জন্য আসছে রাজধানীতে। দুরন্তপনায় ঘর মাতিয়ে রাখা 6 মাসের শিশু মুনতাসির হামের সাথে লড়ছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। নেই দুরন্তপনা, অনেকটা নিথর নিস্তেজ। নারায়ণগঞ্জ থেকে আসা বাবা মহিবুল্লাহ আর মা উম্মেহানি বারবার ছেলের কপালে জলপট্টি দিচ্ছেন। তাদের চাওয়া একমাত্র সন্তানের সুস্থতা। মানে এতটা পরিমাণে খারাপ লাগছে তখন যখন শুনছি যে হাম হয়েছে। ডাক্তার বলতেছে যে 1 বছরের নিচের বাচ্চাদের রিস্ক বেশি। তখন তো আমি একজন মা, তখন কি সহ্য করা যায়? তখন অনেক কান্না করছি। মূলত আমরা নারায়ণগঞ্জ থাকি, ডাক্তার বলতেছে এই জায়গায় সিট নাই, পরে ওইখান থেকে আমাদের এইখানে ট্রান্সফার করছে। এইখানে আসার পর আজকে মনে হয় 6 দিন, এখন বাচ্চা মোটামুটি সুস্থ। একই অবস্থা উজ্জ্বল আহমেদের 1.5 বছরের মেয়ে মাইমুনার। তারা এসেছেন রাজধানীর কামরাঙ্গীর চর থেকে। 2-3টি হাসপাতাল ঘুরে সিট পেয়েছেন ডিএনসিসি হাসপাতালে। সরদিতে ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম, পরে আইসিইউ লাগবে, ডক্টর বললো যে ডিএনসিসিতে নিয়ে গেলে ওখানে আইসিইউ পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে আমরা ডিএনসিতে নিয়ে আসি। যখন আমি শুনছি আমার বাচ্চা হাম হয়েছে তখন আমার অনেক খুব কষ্ট লাগছে। মানে আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চার এই বয়সে একটা হাম হয়েছে। আজকে 6-7 দিন ধরে আসছি, তখন কবে যাওয়া হবে সেটা বলেনি, আর এখনো মোটামুটি সুস্থ হয়নি। এমন চিত্র রাজধানীর ডিএনসিসি সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতালের। জ্বরের সাথে গায়ে লালচে দানা বা র্যাশ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা। তিল ধারণের জায়গা না থাকলেও প্রতিদিন যোগ হচ্ছে নতুন মুখ। গত একদিনে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে 111 জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে 81 জন। বর্তমানে ভর্তি আছে 427 রোগী। চিকিৎসকরা বলছেন হামের প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঢাকা ও এর আশেপাশের জেলার রোগীর সংখ্যাই বেশি। আমাদের হাসপাতাল থেকে রোগী ভর্তি হওয়ার সাথে সাথে রোগীর যে অ্যাড্রেস, তার টিকা নেওয়ার স্ট্যাটাস, তার টিকা নিয়েছিল কিনা এবং তার কোন এলাকা থেকে এসেছে, সেগুলো আমরা সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিচ্ছি। বর্তমানে যেহেতু আমাদের হাসপাতালটা এখন হামের জন্য সরকার স্পেশালভাবে ঘোষণা করেছেন, অতএব পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে হামের রোগী রেফার করা হচ্ছে। আমরা মেনলি রেফার্ড রোগীগুলি বেশি পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বেশি আসলে ঢাকা ডিভিশন থেকেই আমরা পাচ্ছি রোগী। ঢাকার বাইরে থেকেও কিছু কিছু রোগী আমরা পাচ্ছি। আর যেসব রোগী আমরা পাচ্ছি তাদের বেশিরভাগই আসলে হচ্ছে ভর্তি হওয়ার জন্যই আসছেন আমাদের কাছে। গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত 220 শিশুর মৃত্যু হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইএমএফের চাপে নয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর যুদ্ধকালীন অবস্থার কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম $5 বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠক থেকে ফিরে রবিবার সচিবালয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি। জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কোনো ঋণ নেওয়া হবে না বলেও জানান তিনি। আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয় আগামী 15-20 দিন আরো 1 মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। এটা আমাদের সিদ্ধান্ত। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। এদিকে সচিবালয়ে জ্বালানি মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তারপরও ভর্তুকি দিতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে, তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেড়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। ভর্তুকি এখনও আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে। চলতি মাসের শুরুতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, প্রতিদিন সরকার জ্বালানি তেলে 167 কোটি টাকা ভর্তুকি দেয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দাম বৃদ্ধির সাথে জ্বালানি সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও সুদের উচ্চ হারে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এমন অবস্থায় 2026-27 অর্থ বছরের বাজেট প্রযুক্তি নির্ভর, ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী করার দাবি জানিয়েছেন তারা। রবিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এই দাবি জানানো হয়। এ সময় ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াতে ব্যবসা বান্ধব কর নীতি প্রণয়ন করার তাগিদ দেন বক্তারা। দেশে বর্তমানে 1 কোটি টিআইএনধারী থাকলেও আয়কর দেন অর্ধেক মানুষ। এছাড়া নতুন করদাতাদের কর ভীতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ ওঠে এই সেমিনারে। আপনাদের বাজেটের একটা অংশ আপনারা এই রিসার্চ এবং এই ডাটার ব্যাপারে, যাতে আপনারা এনবিআরকে বা সরকারকে খুব স্ট্রং কথায় বলতে পারেন যে দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফিগার, দিস ইজ দ্য ক্যালকুলেশন, বেসিস আপনি এর বেসিসে আপনি নতুন কর আরো করবেন কি করবেন না আপনি ঠিক করবেন। বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন 5 ব্যাংকের 10 সেবা। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো মোট 17টি ব্যাংক, যেখানে হিসাব খোলা সহ অন্যান্য ব্যাংক সেবা পাবে সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীরা। রোববার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করে নতুন 5 প্রতিষ্ঠান। বিডার ওয়ান স্টপ সার্ভিসের তালিকায় যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি ব্যাংক, সীমান্ত ও আল আরাফা ইসলামী ব্যাংক। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট 67টি প্রতিষ্ঠানের 152টি সেবা যুক্ত হলো। অনুষ্ঠানের বিডার নির্বাহী সদস্য শরীরুল হুদা বলেন, 150 সেবা দেওয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও এর সেবা সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। ধারাবাহিকভাবে এই সেবা আরও বেশি জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা বলেন তিনি। আগামী 2030 সালের মধ্যে বিডা সহ বিনিয়োগ নির্ভর সকল প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে বাংলাদেশ সেবার আওতায় চলে আসবে বলেও জানান তিনি। খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। তার মা অবশ্য বলছেন, আর্থিক সংকটের কারণে কনস্টেবল সম্রাট বিশ্বাস নিজের মাথায় গুলি করেছেন। পুলিশ কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। খুলনা রেলওয়ে পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সম্রাট বিশ্বাস। শনিবার ভোর 4:30টার দিকে নিজের চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন তিনি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন এই পুলিশ সদস্য? তার পরিবার বলছে, আর্থিক অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। টেনশন করে ও নিজেই মরে গেছে। এবার টাকা পয়সা নেই, শ্বশুরের টাকা পয়সা নেই, বাবার টাকা পয়সা নেই, এখন পোস্টিং করতে 1.5 লাখ টাকা লাগবে। সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও একজন পুলিশ সদস্য। তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত। কী কারণে পুলিশের এই সদস্য আত্মহত্যা করেছেন তার কারণ নিশ্চিত করতে পারেননি খুলনা রেলওয়ে পুলিশ সুপার। একজন কনস্টেবল আত্মহত্যা করেছে নিজ মাথায়, এখানে চাইনিজ রাইফেলের গুলি থেকে আত্মহত্যা করেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, আমরা ভিডিও ফুটেজ যাচাই করেছি, দেখছি ভিডিও ফুটেজে দেখা গেছে সে নিজেই তার চাইনিজ রাইফেল থেকে গুলি করেছে। আর্থিক অনটনের কারণে সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেছেন পরিবার এমন দাবি করলেও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাইম দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার বিকেলে কিশোর নাইমকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে 164 ধারায় জবানবন্দির আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে। পরে আসামি নাইমকে মানিকগঞ্জ জেলা কারাগারের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে শনিবার ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার বনপাড়িল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় 7 বছরের শিশু আতিকা। পরে একটি ভুট্টা ক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর গ্রামবাসী আতিকা হত্যায় জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে আসামি নাইমের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা করলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া কেউ মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। এ সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন। ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে 10 বছরের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এদিকে ওমরা হজ পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমা কার্যকর করা হয়েছে। গেল 18 এপ্রিল ছিল ওমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না। ইরানের এই সতর্কবার্তার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। খেলার খবর। সিরিজের টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। হাতে আরও 2 ম্যাচ থাকায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন পেসার শরীফুল ইসলাম। এদিকে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে চায় কিউইরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 বছর পর মাঠে নেমে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজে এখনো হাতছাড়া হয়নি স্বাগতিকদের। এখনো বাকি আছে 2টি ম্যাচ। টাইগারদের বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তাদের। এখনো আমাদের হাতে 2 ম্যাচ আছে, সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও জানান পেসার শরীফুল। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 মিলিয়ে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান তারা। আমরা সিরিজে 1-0-তে এগিয়ে আছি। দ্বিতীয় ওয়ানডেতে এটি আমাদের বাড়তি প্রেরণা যোগাবে। আমাদের পরিকল্পনা 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। জ্বালানি তেলের পর বাড়ানো হলো এলপি গ্যাসের দাম, 12 কেজির সিলিন্ডারে 212 টাকা বৃদ্ধি। ভিজিট ভিসায় হজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য, সর্বোচ্চ 20,000 রিয়াল জরিমানার বিধান। সিরিজের টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।